নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে আসছি, চোখ রাখছি খবরে। রিয়াং ইস্যুতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পাশে দাঁড়ালো ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরা জনজাতি গোষ্ঠীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর রিয়াংরা বহু আগে বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে এই রাজ্যে এসেছে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন, ত্রিপুরার রাজমালাতেও তার প্রমাণ রয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বিজেপি জনজাতি মোর্চা। তবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অপপ্রচার শুরু হয়েছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে বিজেপি জনজাতি মোর্চা। কোনো বাংলাদেশি বলেন, উনি আমাদের রিয়াংয়ের যেটা ইতিহাস তুলে ধরতে চেয়েছেন, আর মেলার মধ্যে ইতিহাস কিন্তু পুরাটাই তুলে ধরতে পারেননি উনি, যার জন্য আমাদের যে ত্রিপুরা মথার কিছু লিডার্স এবং ইএমরা সেটাকে আগামী দিনের এডিসি ইলেকশনের বাজার গরম করার জন্য এইভাবে বলেছে। যে আজকে আপনারা দেখুন যে টিআরআই এর মধ্যে কি লেখা আছে। টিআরআই এর মধ্যে যদি বিরোধ করতে হয়, আপনারা টিআরআই কে প্রথমে বিরোধ করুন। এরপরে আমি রাসমালার কিছু পাতা জেরক্স করে এনেছি, সেটা আমি বলবো যারা ইএন গোপরঞ্জন বাবু, আমাদের ইএন দলিরিয়ামকে বলতে চাই যে আপনারা আমাদের রাসমালার প্রথম লহর একবার পরে দেখুন। আপনারা যদি সেই সম্ভবত আপনারা ছিল, ওরাও তথ্য তুলে ধরেছিল যে কোনো এক সময়ে পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য ত্রিপুরা ছিল। ওরা ডকুমেন্ট সহকারে করেছিল। বিএসকুর যে প্রেসিডেন্ট উনি খুব বলেছিল, গতকালকে দেখেছিলাম সংগ্রামার যে জেনারেল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা রায় উপাধি পেয়েছে রাজ্য সরকার থেকে, তারাও করেছিল যে সম্পূর্ণভাবে আমাদের সিএম যখন সেই মঞ্চে ভাষণ করেছিল, সিএম কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেই ইতিহাস যারা বুঝতে পারেনি, আমি তাদেরকে বলবো রাসমালা সংগ্রহ করে পরে দেখার জন্য। এবং যে আমাদের যে ট্রাইবাল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যেও ওদেরকে দেখার জন্য বলবো। আর যদি যদি ওরা বিদ্রোহ করতে হয়, সরকার থেকে সমর্থন তুলে নেবার আবারও একবার হুমকি দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা চুক্তি বাস্তবায়ন না হলে সরকার থেকে সমর্থন তুলে নেবার কথা জানালেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের এই ধরনের হুঙ্কার প্রেশার পলিটিক্সের পার্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ত্রিপুরার রাজনীতিতে আবারও চাপ সৃষ্টির হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা চুক্তি যদি বাস্তবায়িত না হয় তাহলে আরো বেশি দিন অ্যালায়েন্সে থাকবেন না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বুধবার করবুকে একটি দলীয় অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আমি ডেডলাইন দিয়ে দেব, অপেক্ষা আর কতদিন করবে? আমি আজকে করবুক দিয়ে একটা কথা বলতে চাই, আপনার অধিকার না দিলে আমি আর বেশি দিন এই অ্যালায়েন্সে বসবো না। এই যে আমাদের ত্রিপুরা মাথা আছে, এই পার্টি নয়, একটা মুভমেন্ট আছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড নিয়ে। এই যে মুভমেন্ট, আমি আইপিএফটি যেমন 5-6 সাল উইদাউট এনি পাওয়ার, উইদাউট এনি রাইটস আমি সরকারে বসবো না। আমি আমাদের মন্ত্রী, আমি গভর্নমেন্টের আর বেশি দিন বসবো না। এইভাবে কাজ করলে আর বেশি দিন থাকতে পারবো না আমি। কেন কি আমি বীর বিক্রমের নাতি আছে, আমি ভিখারি নয়, আমাদের ত্রিপুরা ভিখারি নয়,
আপনি আমার অধিকার না দিলে নেক্সট ইলেকশনে বিজেপি, সিপিএম, কংগ্রেস একটা সিট পাওয়া যাবে না। তিপ্রাসার ভোট টাকা দিয়ে আপনার কিনতে পারবো না। টাকা দাও, আমি নিয়ে নেব টাকা। টাকা নিলেও ভোট দেবার বেলায় ত্রিপুরা বিজেপিকে তালিকার শেষে রাখবে বলে মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আর যেদিন অ্যালায়েন্স থাকবো না না, ওনার লাগে কি গরিব ত্রিপুরা কিছু করতে পারে না। টাকা দিলে বিজেপির ভোট করব, দিব সব বুকুমবারার টাকা নিয়ে নেব, ভোট একটা ভোট পাই। আর আমি মিডিয়ার সামনে কইতে চাই, প্রথম ভোট উনি ত্রিপুরা মথারে করবে, সেকেন্ড চয়েস উনি সিপিএম এ করবে, থার্ড চয়েস কংগ্রেসে হবে, লাস্ট চয়েস বিজেপির কাছে হবে। কেন কি ঠকাই করছে উনি বুবাগ্রারের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে। তো বেশি কথা বলো না। আমি যে শুনছে অমিত শাহ, নরেন্দ্র ভাই মোদী উনি ত্রিপুরা হাইকোর্ট দিতে চায়, আমি বিশ্বাস করি, বাট এই বিশ্বাস পার্মানেন্ট নয়। 18-19 মাস হয়ে গেছে, আর কতদিন ইন্তজার করে? আর তো বেশি দিন ইন্তজার করতে পারে না। আর আমার কাছে মন্ত্রী আছে, মন্ত্রীর দরকার নেই, অধিকারের দরকার আছে। মন্ত্রী থাকলে 1-2 জনে পাওয়ার আয়, আমি 2 জনে পাওয়ার চাই না। আমি 15 লক্ষ ত্রিপুরাসারে অধিকার দিতে চাই। আর রাজারে কিন্তু চেষ্টা করো না, রাজারে কিন্তু চেষ্টা করো না। আমার কাছে গরিব ত্রিপুরাসা আছে, আমার ওনাদের টাকার দরকার নেই। আমাদের সম্মানের দরকার আছে, সম্মান দাও, সম্মান লও। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই ধরনের মন্তব্য শুধু প্রশাসনিক দাবি নয়, বরং এটি একটি হিসেবি রাজনৈতিক বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বর্তমানে মন্ত্রিসভায় অংশগ্রহণ করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিচ্ছে ত্রিপুরা মথা। এই সমর্থন প্রত্যাহার করলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে কি কোনো ধরনের পরিবর্তন আসতে পারে, তা নিয়ে চলছে জোর জল্পনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এটি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের প্রেসার পলিটিক্স। তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই ধরনের মন্তব্যের এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ত্রিপুরা প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নতুন করে জোটের গুরুত্ব সামনে এসেছে রাজ্য রাজনীতিতে। জোট ধর্ম পালন করছে বিজেপি, তা পালন করতে হবে মথাকে বলে ত্রিপুরা মথাকে স্পষ্ট বার্তা দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। সরকার থেকে সমর্থন প্রত্যাহার মথার বিষয় বলেও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। জোটে থাকা অবস্থায় জোট ধর্ম মানতে হবে বলে বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে ত্রিপুরা মথাকে স্পষ্ট বার্তা দিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। রাজ্যের সম্প্রীতি বিনষ্টর কোনো ধরনের পদক্ষেপ বা মন্তব্য করা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকারও আহ্বান রেখেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সহযোগী আমাদের দল 100 বার আমরা যুদ্ধধর্ম পালন করে যাচ্ছি, আগামী দিনেও আমরা করব। এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব। কিন্তু এর মধ্যে আমাদের দেখতে হবে এইভাবে কুমন্তব্য করে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতির যে মিলনের স্তর সেটাকে যেন আমরা কলুষিত না করি। তো তার জন্য ওনারাও বুঝতে লাগবে, আমরাও যুদ্ধধর্ম পালন করে যাচ্ছি, ওনারাও পালন করতে হবে। সরকার থেকে সমর্থন প্রত্যাহারের বিষয়টি নিয়ে মথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেয়নি ত্রিপুরা প্রদেশ বিজেপি। সমর্থন প্রত্যাহারের বিষয়টি একান্তই তাদের বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ওনার ব্যক্তিগত উনি নিজেকে কি মনে করেন উনি নিজেই জানবেন, সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে যাব না। মন্ত্রী না রাজা, উনি নিজে ওনার পরিচয় দিয়েছেন। তো ওনার বক্তব্য এখন কি কারণে উনি দিচ্ছেন,
এবং কি ফ্রাস্ট্রেশনে আছেন উনি নিজেই জানবেন। যদি ওনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, আমাদের কেন্দ্রের নেতৃত্বরা আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন, আমাদের প্রদেশ সভাপতি আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন। সমস্যা থাকলে অবশ্যই সমাধানও থাকবে এখানে, কিন্তু এইভাবে মানে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে নিজেদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তিনি গতকাল বলেছেন সমর্থন করে এটা ওনার ব্যক্তিগত বিষয়, উনি কি করবেন কি করবেন না এটাও ওনার ব্যক্তিগত বিষয়, সেটার মধ্যে আমার কোনো কমেন্ট থাকবে না বা আমার নিজস্ব কোনো এখানে কোশ্চেন থাকবে না, মতামত থাকবে না। জোট ধর্ম পালনের মাধ্যমে রাজনৈতিক সংহতি বজায় রাখার পাশাপাশি জোট ভিত্তিক রাজনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরার রাজনীতিতে এই বার্তা এক ধরনের সতর্ক বার্তা হিসেবেও দেখা যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ত্রিপুরা মথা যদি জোটের নীতি অমান্য করে তাহলে তাদের উপর রাজনৈতিক চাপ প্রয়োগের পথে হাঁটবে কিনা এই বিষয়টি এখনো স্পষ্ট করতে রাজি নয় বিজেপি। জোটের মূল উদ্দেশ্য হলো নির্বাচনী এবং শাসনগত সহযোগিতা। জোট ধর্ম মানা না হলে বিঘ্নিত হতে পারে রাজনৈতিক সামঞ্জস্য। বিষয়টি ভালো করেই জানে দেশের প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। এই পরিস্থিতিতে সংগতি বজায় রেখে জোটের শক্তি বাড়ানো নাকি স্বাধীন পন্থায় চলার চেষ্টা করা তা নিয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে ত্রিপুরা মথাকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ক্লিপিংস ভিডিও ব্যবহার করে তাকে হেয় প্রতিপন্নের চক্রান্ত করা হচ্ছে বলে সোর্সের মাধ্যমে টাকা ইস্যুতে স্পষ্টীকরণ দিলেন মন্ত্রী সুধাংশু দাস। সাংবাদিক সম্মেলন করে এই স্পষ্টীকরণ দিলেন মন্ত্রী। সোর্সের মাধ্যমে টাকা ইস্যুতে স্পষ্টীকরণ দিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি চ্যানেলে বিভিন্ন সোর্সের মাধ্যমে টাকা নেন বলে মন্ত্রী সুধাংশু দাসের একটি ভিডিও ক্লিপিং ভাইরাল হয় নেট দুনিয়ায়। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ক্লিপিংসের ভিডিও এবং অডিও এডিট করে দেখানো হয়েছে। এক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য স্পষ্টীকরণের দাবি জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রচার করলেন বা সেটাকে বিক্রি করলেন সিপিএম এর পেজে বা সিপিএম দলের কাছে। আমি আবেদন করব আপনার আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, যদিও এটা ইনফরমাল ডিসকাশন ছিল, ইন্টারভিউ শেষ তারপরে বসে কথা, লুকিয়ে তিনি ক্যামেরা করেছেন। তো লুকিয়ে যেহেতু ক্যামেরা করেছেন তার 13 বছরের মেয়েকে দিয়ে বা 13-14 বছর সম্ভবত মেয়ে হবে, আমি বলছি দয়া করে আপনি পুরো ভিডিও ক্লিপটা প্রকাশ করুন। সেই ভিডিও ক্লিপে কি কি আলোচনা হয়েছিল আপনি শুধুমাত্র 25-30 সেকেন্ডের একটা জায়গায় কাট করে আপনার সুবিধা মতো তুলে সেটাকে রাজ্যের মানুষের কাছে দিয়ে আমার ব্যক্তিগত চরিত্রকে মেলাইন করার চেষ্টা করছেন। এটা সত্যি নিন্দনীয়। আমি এর আগে অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি, কিন্তু জীবদ্দশায় আমার এরকম সাংবাদিক আমরা দেখিনি। ইন্টারভিউ ফর্মাল ইন্টারভিউ সে নিল, ইন্টারভিউ দিলাম, সবকিছু কথা বললাম, এরপরে 3টা ক্যামেরা নিয়ে তার হাজবেন্ড ওয়াইফ 2জন আলাদা দাঁড়িয়ে আমার সাথে কথা বললো, নিচে একটা মেয়ে বসে কথা রেকর্ড করলো। সেই রেকর্ডের মধ্যে অনেক রকম কথা সে বললো। সে আমাদের রাজ্যের বিশিষ্ট 2-3 জন বিধায়ক সম্পর্কে, বিরোধী দলের বিধায়ক সম্পর্কে বাজে কথা সে বললো, আমাকে বললো যে আমি তো বলেছি, কিন্তু সেগুলি প্রকাশ না করে শুধুমাত্র তার সুবিধা অনুযায়ী 25-30 সেকেন্ডের বিষয়গুলি তিনি তুলে ধরলেন। আমার প্রশ্ন থাকবে, এমন কি তিনি প্রশ্ন করলেন যার উত্তর দিতে গিয়ে আমি এই কথাটা বললাম? তিনি প্রশ্নটা শোনাবেন না? তিনি তো শুধু উত্তরটা শোনালেন, প্রশ্নটা কেন শোনালেন না? আমি আনসারটা, আমি তো ওনাকে ডেকে আনিনি যে আমার সোর্স কি আসে আপনি রেকর্ড নিয়ে যান। তিনি এসেছেন, অনেক প্রশ্ন করেছেন, তার মধ্যে এটাও একটা প্রশ্ন করেছেন যে স্যার আমাকে 5-7 লাখ টাকা অ্যারেঞ্জ করে দিন। তো আমার বক্তব্য হচ্ছে আপনি আপনার প্রশ্নটাকে কাট করলেন, সেটা ডিলিট করলেন, আর আনসারটাকে শুধু ইয়ে করে আপনি মার্কেটে বিক্রি করলেন। এটা আমার মনে হয় ব্যক্তিগত চরিত্রের উপর মানে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় তারই একটা চক্রান্ত, এবং নিঃসন্দেহে সেটা কমিউনিস্ট পার্টির হয়তোবা স্পন্সর্ড কেউ হবে আমি জানি না, তবে আমি সেই সংবাদের সম্পূর্ণরূপে নিন্দা জানাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার। অল্প দিনের মধ্যেই তার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার হয়ে উঠেছেন বলে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যেরও তীব্র সমালোচনা করে এক্ষেত্রে প্রমাণ দেবার দাবি জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। 26 অক্টোবরের মধ্যে প্রমাণ না দিতে পারলে পরবর্তী সময়ে আদালতে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, এত কম সময়ে এত টাকার মালিক কি করে হলো তার তিনি হিসাব চাইছেন। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, এর আগে আরেকটা চ্যানেল সম্ভবত আমাকে বলেছিল
যে জিতেন বাবু এরকম প্রশ্ন করেছে বা এরকম উক্তি করেছে, এই সম্পর্কে আপনার কি মন্তব্য? আমি সেই দিন বলেছিলাম যে জিতেন বাবুকে প্রমাণ করতে বলুন, যেদিন তিনি প্রমাণ করবেন যে আমার বড় ভাই সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, সেই দিন আমি পদ থেকে রিজাইন দেব। জিতেন বাবুর ক্ষমতা হয়নি এখন পর্যন্ত সেই বিষয়টা তিনি প্রুভ করবেন বা এভিডেন্স সাবমিট করবেন। আজকে সাংবাদিকদের সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করে জিতেন চৌধুরীকে বলতে চাই, আপনি যেটা বলেছেন আমার বড় ভাই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স পেয়ার, আপনাকে আমি আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি। 26 অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারেন, সেকেন্ড অপশন, রাজ্যের মানুষের সামনে মিডিয়া ডেকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য, এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য। নতুবা থার্ড অপশন, আমি খবর নিয়েছি 26 তারিখ পর্যন্ত কোর্ট বন্ধ আছে, ফেস্টিভ সিজন চলছে, ফেস্টিভ হলিডে চলছে, এই কারণে সম্ভবত ছুটি আছে এবং রেস্ট্রিক্টেড হয়তো হলিডে রয়েছে। 26 অক্টোবরের পর 27 অক্টোবর আমি হাইকোর্টে কেস করব বা আমাদের অ্যাডভোকেটের সাথে নিশ্চয়ই আমি কথা বলবো। আমার পরিবারকে এবং আমার রাজনৈতিক জীবন নিয়ে তিনি যেভাবে চরিত্র খননের চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমি কোর্টে মানহানির কেস করব। ওনার কাছে অপশন 3টা, 1 প্রমাণ দিতে হবে, 2 ওনাকে মাপ চাইতে হবে রাজ্যের মানুষের সামনে, 3 আমি কিন্তু 26 তারিখের পর কোর্টে গিয়ে কেস করব। এটা গেল আমার বড় ভাইয়ের বিষয়। নাও কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, জিতেন বাবু কি বলার চেষ্টা করতে চাইছেন? আপনি দোয়া তুলসী পাতা। উল্লেখ করা যেতে পারে, সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই স্পষ্টীকরণ দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে শুরু হতে চলেছে দীপাবলি মেলা। শারদ উৎসব ও কোজাগরী লক্ষ্মী পুজো শেষ হতে দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী অংশ নেন এই উৎসবে। স্বাভাবিক কারণেই দীপাবলি মেলা এবং উৎসবে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। ত্রিপুরার ঐতিহ্যবাহী মাদাবাড়ির দীপাবলি মেলা কেবলই উৎসব নয়, এটি ত্রিপুরার সমাজের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনের একটি প্রাণ কেন্দ্র। মানুষকে একত্রিত করে সংস্কৃতিকে জীবিত রাখা এবং সমাজে সুষ্ঠু ও ঐক্যবদ্ধ পরিবেশ গঠনের গুরুত্বপূর্ণ বার্তা দেয় এই উৎসব। শারদ উৎসব ও কোজাগরী লক্ষ্মী পুজো শেষ হতে ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে শুরু হয় ঐতিহ্যবাহী দীপাবলির মেলা। এই বছর এই মেলা 20 অক্টোবর সন্ধ্যায় শুরু হয়ে শেষ হবে 22 অক্টোবর। প্রতি বছর এই দীপাবলি মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় উদয়পুরের মাতাবাড়িতে। স্বাভাবিক কারণেই এই ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজ্য প্রশাসনের কাছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উদয়পুরের মাতারবাড়ি দীপাবলির মেলার প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে যান গোমতী জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। মন্দিরের প্রবেশ পথ থেকে শুরু করে গোটা মন্দির চত্বরের নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন গোমতী জেলার পুলিশ সুপার। দীপাবলি মেলাকে কেন্দ্র করে 2000-এরও উপর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে, যেখানে থাকবে টিএসআর, সিআরপিএফও, জানিয়েছেন গোমতী জেলার পুলিশ সুপার। तो गोमती डिस्ट्रिक्ट पुलिस की तरफ से दिवाली का हार्दिक शुभकामनाएं देना चाहता हूँ। हम लोग आज फील्ड विजिट किया है इस पूरा अरेंजमेंट के लिए, दिवाली मेले के लिए। ये 20, 21 और 22 3 दिन दिवाली मेला होता है। तो हम लोगों ने ये अभी दर्शकों को मतलब डिवोटीज को कैसा एंट्रेंस होगा ये सब देखने के लिए आया है। सिक्योरिटी अरेंजमेंट सभी डिटेल में देखने के लिए पूरा टीम हम लोग आए हैं। सर मेला के लिए कितना पुलिस होगा? मेला के लिए मोर देन 2500 फोर्स का डिप्लॉयमेंट हमने प्लान किया है। डिस्ट्रिक्ट का पुलिस का छोड़ के बाहर से भी हम लोग टीएसआर, सीआरपीएफ ये सब मंगाया है। 2500 से ज्यादा का अरेंजमेंट प्लान किया है। बजट कितना? 3 দিনের দীপাবলি মেলাকে কেন্দ্র করে মাতারবাড়ি চত্বরে বসানো হবে 37টি সিসিটিভি ক্যামেরা, থাকবে 28টি ড্রপ গেট বলে জানিয়েছেন গোমতী জেলার পুলিশ সুপার। सीसीटीवी 37 सीसीटीवी लगा रहे हैं, ड्रॉप गेट्स 28 और पुलिस असिस्टेंस बूथ 8 और वॉच टवर्स 10 बना रहे हैं। आ जाएगा। स्पेशल व्हीकल पासेस हम लोग दे रहे हैं, 2 दिन से पहले हम लोग वो भी दे देंगे। और पूरा प्लानिंग हम लोग पूरा क्लियर कर देंगे, कहाँ से आना, कहाँ से जाना और ये सब
लास्ट 10 डेज में ही हम लोग सिक्योरिटी बढ़ा दिया है। एक्स्ट्रा फोर्स लगा के हम लोग नाइट में पेट्रोलिंग, व्हीकल चेकिंग और इधर आसपास प्रिवेंटिव एक्शंस भी बढ़ा दिया है। দীপাবলি মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে কল্যাণ সাগরের উত্তর পূর্ব কোণে অবস্থিত ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে। 3 দিনব্যাপী মেলায় থাকবে আলোকসজ্জা, এলইডি স্ক্রিন, পর্যটন প্রচারমূলক স্ক্রিন এবং ফুলের সজ্জিত মন্দির চত্বর, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা। তার পাশাপাশি নিয়োজিত করা হবে 600 এর বেশি স্বেচ্ছাসেবক, যারা দায়িত্ব পালন করবেন 3 ধাপে। মেলার সময় কল্যাণ সাগরে পুণ্যার্থীদের স্নান নিষিদ্ধ থাকবে। এছাড়া থাকবে অস্থায়ী শৌচাগার, পর্যাপ্ত পানীয় জল এবং ডাস্টবিনের ব্যবস্থা। উদয়পুর ব্রহ্মবাড়ি থেকে মাতারবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের উভয় পাশে বসানো হবে রাজ্যের ঐতিহ্য বিষয়ক পোস্টার। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত ও প্রতিবেশী বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী অংশগ্রহণ করেন এই মেলায়। শুধুমাত্র পুণ্যার্থীদের জন্যই নয়, পর্যটকদের জন্য একটি অনন্য আকর্ষণ হিসেবে ধরা দেয় ত্রিপুরার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি এই দীপাবলি উৎসব, যার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অতিমাত্রায় সতর্ক রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবশেষে অবসান ঘটছে দীর্ঘ প্রতীক্ষার। প্রায় 3 দশক পর 28 অক্টোবর থেকে আবারও আকাশে উঠতে চলেছে আগরতলা ও শিলচরের সংযোগের স্বপ্ন। প্রায় 3 দশক পর অবশেষে পুনরায় চালু হতে যাচ্ছে আগরতলা শিলচর বিমান পরিষেবা। আগামী 28 অক্টোবর থেকে এই রুটে 180 আসনের এয়ারবাস চালু করতে চলেছে বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগো। প্রথম পর্যায়ে সপ্তাহে 2 দিন অর্থাৎ মঙ্গলবার ও শুক্রবার এই রুটে চলাচল করবে বিমান। ইতিমধ্যে শুরু হয়েছে টিকিট বুকিং, যেখানে ভাড়া শুরু হয়েছে ন্যূনতম 2400 টাকা। আগরতলা থেকে বিমানটি বেলা 1:40 মিনিটে রওনা হয়ে 2:15 মিনিটে পৌঁছবে শিলচরে। ফিরতি বিমানটি শিলচর থেকে বেলা 2:45 মিনিটে যাত্রা শুরু করে 3:40 মিনিটে অবতরণ করবে আগরতলায়। উল্লেখযোগ্য বিষয়, শিলচরে যাওয়ার আগে বিমানটি বেঙ্গালুরু থেকে সরাসরি এসে পৌঁছবে আগরতলায়। ফেরার পথে বেঙ্গালুরুর উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করবে বিমানটি। 90-এর দশকে এই রুটে বিমান পরিষেবা বন্ধ করে ইন্ডিয়ান এয়ারলাইন্স। তারপর থেকে এই রুটে চলেনি আর কোনো বিমান, ফলে এতদিন সড়ক বা রেল পথে নির্ভর থাকতে হচ্ছে যাত্রীদের, যা তুলনামূলকভাবে সময় সাপেক্ষ ও ক্লান্তিকর। নতুন এই পরিষেবা চালু হলে বাড়তি সুবিধা পাবেন সংশ্লিষ্ট যাত্রীরা। এদিকে আগামী 26 অক্টোবর থেকে আগরতলা আহমেদাবাদ রুটেও বিমান চালু করেছে ইন্ডিগো। প্রতিদিন 180 আসনের এয়ারবাস আহমেদাবাদ থেকে কলকাতা হয়ে আগরতলায় আসবে এবং ফিরে যাবে একই পথে। শুধু তাই নয়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগরতলা বাগডোগরা রুটে 180 আসনের বোয়িং বিমান চালু করবে একই দিনে। এই নতুন রুটের ফলে পশ্চিমবঙ্গের মনোরম পর্যটন কেন্দ্র দার্জিলিং, টাইগার হিল ও উত্তরবঙ্গ ভ্রমণের সুবিধা হবে যাত্রীদের। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান, কারণ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এটি হলো একটি প্রধান বাণিজ্য এবং পরিবহন কেন্দ্র, যা অন্যান্য প্রতিবেশী রাজ্য যেমন মিজোরাম এবং মণিপুরকেও সংযুক্ত করেছে আসামের সাথে। দক্ষিণ আসামের প্রবেশদ্বার হিসেবেও কাজ করে শিলচর। নতুন করে শুরু হতে যাওয়া বিমান পরিষেবা শুধু যাত্রীদের সুবিধায় বাড়াবে না, বরং এই দুই রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে বলে সাধারণ মানুষের প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে রাজ্য সরকার একের পর এক উদ্যোগ নিলেও তৃণমূল স্তরে একাংশ দায়িত্ব জ্ঞানহীন স্বাস্থ্যকর্মীর অনিয়মে বারবার প্রশ্নের মুখে পড়ছে সেই ভাবমূর্তি। কৈলাসহরের জলায় উপস্বাস্থ্য কেন্দ্র মেয়াদোত্তীর্ণ ওষুধ ও টেস্ট কিট সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার ঘটনায় দেখা দিয়েছে চাঞ্চল্য। সাধারণ মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এই অবহেলা প্রশাসনিক ব্যর্থতা বলেও অভিমত সাধারণ মানুষের। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করালো কৈলাসহরের জলায় উপস্বাস্থ্য কেন্দ্র। এই সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে সাধারণ মানুষের হাতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও টেস্ট কিট বিলি করা হয়েছে বলে উঠে এসেছে অভিযোগ। কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রেসার, ক্যালসিয়াম এবং প্যারাসিটামল ট্যাবলেট বিলি করা হয় সম্প্রতি। ওই ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন অনেকেই। পরে এলাকাবাসীদের সন্দেহ হলে তারা ওষুধের মেয়াদ পরীক্ষা করে দেখেন সবকটি ওষুধই মেয়াদ উত্তীর্ণ। 95 বছরের বিনা মাহিষ্য দাস প্রেসারের ওষুধ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে পরীক্ষা করে ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ বলে অভিযোগ করে বিনা মাহিষ্য দাসের পরিবার। প্রেসারের ওষুধ আনছিল, আনার পরে এটা 1-2টা খাওয়ার পরে মার
খুব একটু বাড়ছে, বাড়ার পরে ওষুধটা দেখছি, দেখার পর থেকে দেখা যাচ্ছে এটা ডেটটা কাটা, বা এরপর থেকে আমি কয়েকজনকে জানাইছি বা জানানোর পর দিয়ে আমি এখানে একজন পাশের একজন তাই একটু শিক্ষিত ভালো ডাক্তার এলেন নিয়েও কোন টাইমটা দেখাইতে তাই নিয়ে ওষুধটা লিয়ে গেছে হয়েছে ভাই ঠিক আছে এই ওষুধটা আমার দাম আমরা বাড়ির একটু তাই নিয়ে বসে যে ঠিক আছে আমার দাম ওষুধটা আমরা এটা দেখতে আসি হইয়া ওইখানেই আমি গেছি দিয়া ভালো ওষুধ আইন আবার মারে খাওয়াইছি, মোটামুটি এখন আমার মা সুস্থ আছে। এই ওষুধটা কি মানে ডেট ওভার ওষুধ আসলো বা ডেট ওভার ওষুধ ওই তারপরে কি মানে ডেট মানে এখন যেটা দিচ্ছে এই ওষুধ ঠিক আছে? এখন যেটা ওষুধটা দিতেছে কিন্তু ঠিক আছে, কিন্তু আগের ওষুধটা যে আমরা ওই দুইটা ডেটের ট্রাইটারটা দিয়েছিলাম, মানে ডেটের জায়গাটা কাটটা দিত ডেটের জায়গাটা কাটটা। আর এরকম মেয়াদ উত্তীর্ণ ওষুধ মানে শুধু কি আপনাদের বাড়িতে দিছে না গ্রামে অন্য বাড়িতে দেওয়া হয়েছে? আরও তো প্রায় অনেকজনের মুখে শুনছি যে ও দিছে ভাইয়া ওইরকম মেয়াদ উত্তীর্ণ এইরকম মেয়াদিত ওষুধ ডেট কাটটা এটা, কিন্তু আমরা তো সবসময় এটা দেখছি না বা ফলো করছি না, ওষুধ তো ওষুধই আমরা অত শত বুঝছি না, ওষুধ সবসময় খাওয়াইছি কিন্তু ডেট আছে কিনা তো দেখছি, কিন্তু সেদিন দেখাতে গিয়ে আমরা এটা। এই উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার মেয়াদ উত্তীর্ণ তারিখের অংশটি কেটে দিয়ে সে ওষুধ বিলি করেছেন বলে অভিযোগ সংশ্লিষ্টদের। শুধু তাই নয়, এই স্বাস্থ্য কেন্দ্রটিতে ব্যবহৃত হিমোগ্লোবিন টেস্ট কিটগুলিও মেয়াদ উত্তীর্ণ ছিল বলে উঠে এসেছে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই দায় এড়ানোর চেষ্টা করেন সংশ্লিষ্ট আধিকারিক, কিন্তু সংবাদ প্রতিনিধিদের তৎপরতায় বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। কণিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার দেবাশিস দেববর্মার নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন চিকিৎসক সপ্তর্ষি চক্রবর্তীর নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্তকারী দল। তদন্তে গিয়ে জলাই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও কিট। তদন্তের সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও কিট পাওয়া গেছে এবং স্থানীয় বাসিন্দারা আমাদের হাতে প্রমাণও তুলে দিয়েছেন বলে জানিয়েছেন তদন্তকারী দলের প্রতিনিধিরা। এটা তো জলাই উপস্বাস্থ্য কেন্দ্র, আমরা এসেছি ওই কেএমপিএসসি থেকে। আমাদের এমআইসি স্যার বললেন যে এখানে ওই এক্সপায়ারি ঔষধ ওটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি মানুষের মধ্যে তা দেখার জন্য আমরা আসলাম এবং ইনভেস্টিগেট করলাম। আমরা 3-4 জন এসেছি এবং রিপোর্ট আমরা নিয়ে যাচ্ছি, গিয়ে জমা দেবো এমআইসি স্যারের কাছে। তো হাসপাতালে কি মানে জলবায়ু উপস্বাস্থ্য কেন্দ্রে যখন তদন্ত করতে আসলেন তো আপনারা কি এখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেয়েছেন? মেয়াদ উত্তীর্ণ ঔষধ পেয়েছি, তা আলাদা রাখা আছে। তবে মানুষের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে কিছু কিছু কথা। তবে আমরা রিপোর্ট জমা দিয়ে দেবো যে আমাদের এমআইসি স্যারের কাছে যা রিপোর্ট পাওয়া গেছে। গ্রামের মানুষ অভিযোগ করেছে যে প্রেশার ওষুধ, ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বা প্যারাসিটামল নাকি মেয়াদ উত্তীর্ণ বিলি করা হয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে। তো এই ব্যাপারটা কি সত্যি? 2 জন বলেছে দেওয়া হয়েছে, আমরা এখন আবার দেখব মানে ওটা ডিস্ট্রিবিউট হয়েছে কি না, ভালোভাবে ইন্সপেকশন হবে, তারপর রিপোর্ট দেওয়া হবে। তো এছাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে যারা ওই হিমোগ্লোবিন যে টেস্ট করার যে কিট, এটা নাকি মেয়াদ উত্তীর্ণ, সেই মেয়াদ উত্তীর্ণ কিট দিয়ে গতকাল এখন বিষয়টা কি করবেন? আমরা তো এখন সব রিপোর্ট জমা দিয়ে দেবো এমআইসির কাছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে এই ধরনের ঘটনা শুধু সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি নয়, ক্ষুণ্ণ করেছে সরকারের ভাবমূর্তিও। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তার দিকেই তাকিয়ে আছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পর্যন্ত ওনারও আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।